হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেখাপড়া শিখবো এবং শেখাবোতে তোমাদের আবারও স্বাগতম। আজকে চলে এসেছি আমি যেমন বলেছিলাম তোমাদের অসুখী একজন কবিতা নিয়ে। তো কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আমি তোমাদের বুঝিয়ে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে একটা লাইক করবে অবশ্যই, আর সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো এখানে দেখো, অসুখী একজন হচ্ছে পাবলো নেরুদার লেখা। পাবলো নেরুদা আমাদের মানে আন্তর্জাতিক লেখক বলা যায়। এই কবিতাটি কিন্তু বাংলা ভাষায় রচিত নয়, এটিকে তর্জমা করেছেন বিখ্যাত কবি নবারুণ ভট্টাচার্য। তো এই কবি পরিচিতি বা এগুলো নিয়ে ডিটেলসে আবার ভিডিও আসবে। আমি আগেই বলেছিলাম যে প্রত্যেকটা কবি বা লেখককে নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও করে দেবো। শুধু উৎসটা একটু জেনে রাখো যে অসুখী একজন কবিতাটি যদি বলা হয় যে পাবলো নেরুদার কোন কাব্য থেকে নেওয়া হয়েছে, তাহলে তখন কিন্তু বলতে হবে এক্সট্রাভেগোরিয়া। কিন্তু যদি আবার বলা হয় যে নবারুণ ভট্টাচার্যের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে, বা সরাসরি যদি কোশ্চেন আসে যে এমসিকিউ ধরো থাকলো যে অসুখী একজন কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে, তো সেখানে এক্সট্রাভেগোরিয়া যদি না থাকে তাহলে বিদেশি ফুলের রক্তের ছিটে অবশ্যই থাকবে, এবং সেটা ওখানে কিন্তু অ্যান্সার নিতে হবে। কেমন? তো উৎসটা হচ্ছে আমাদের পাবলো নেরুদার এক্সট্রা ভেগোরিয়া কাব্যগ্রন্থ থেকে, এবং নবারুণ ভট্টাচার্য যিনি এই কবিতাটি তর্জমা করেছেন বা বাংলায় অনুবাদ করেছেন, সেই নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলের রক্তের ছিটে কবিতা কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। তাহলে শুরু করা যাক ভিডিওটি। দেখো কবি কি বলছেন। কবি বলতে মানে কবিতার কথক বা কবি আমরা যেটাই বলতে পারি। তো আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। কবি এখানে বলছেন যে কাউকে, তাকে বলতে এখনো পর্যন্ত আমরা নির্দিষ্ট জানি না যে এই তাকেটা কে। তো তাকে কবি ছেড়ে দিয়েছেন। তো অবশ্যই কথায় থাকবে যাকে ছেড়ে দেওয়া হয়েছে, যে এগিয়ে দিতে এসেছে তার বাড়ির লোককে বা সঙ্গী যাই বলি আমরা, সে হচ্ছে কি করেছে, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় সে অপেক্ষায় থাকলো এবং দরজা পর্যন্ত কবিকে ছেড়ে গেল। অবশ্যই এখানে কবি বা কথক আমরা বলতে পারি। আমি চলে গেলাম দূর, তবে দেখো ডট 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 রয়েছে, মানে অনেক অনেক দূরে চলে যাচ্ছে, দূর দূরে। তাহলে যে তাকে ছেড়ে দিয়েছে তার প্রিয়জনকে হোক বা যে বাড়িতে ছিল তাকে ছেড়ে সে কোথায় চলে যাচ্ছে, অনেক অনেক দূরে চলে যাচ্ছে। শুধু দূরে বললে আমরা হয়তো বুঝতে পারতাম যে একটু দূরে, কিন্তু দেখো দূর দিয়ে তারপরে তিনটে ডট, মানে ডট ডট মানে কি, দূর দূর অনেক দূরে চলে যাচ্ছে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। যাকে ছেড়ে দেওয়া হলো, অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হলো দরজার মধ্যে, সে কিন্তু জানে না যে এই যে চলে গেল, যে চলে গেল, কবিতার যে কথক কথাটি বলছে, সে যে চলে যাচ্ছে সে আর কখনো ফিরে আসবে না। কেন ফিরে আসবে না তা আমরা জানবো পরে। তারপরে কি বলছে দেখো, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। এখানে নান মানে হচ্ছে সন্ন্যাসিনী। তো একটা কুকুর চলে গেছে, আর সঙ্গে কি চলে গেছে, ওই রাস্তা দিয়ে হেঁটে গেছে একটা গির্জা সন্ন্যাসিনী। আসলে এই যে এই বিষয়টা কবি এখানে উল্লেখ করে একটা সময়ের বিষয়কে, ব্যবধানকে বা নির্জনতাকে এখানে তিনি উল্লেখ করতে চাইছেন, ঠিক আছে? তারপর দেখো, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। তারপর কি হলো, তিনি তো চলে গেলেন, যে অপেক্ষায় থাকলো সে তো থাকলো, সে তো অপেক্ষা করছে তার জন্য, যে চলে গেছে সে ফিরে আসবে সেটা অপেক্ষা করছে। এই অপেক্ষায় থেকে থেকে কি হচ্ছে, একটা সপ্তাহ কেটে যাচ্ছে, সপ্তাহের পর আর একটা সপ্তাহ কেটে যাচ্ছে, এভাবে একটা মাস, এভাবে করতে করতে একটা বছর কেটে যাচ্ছে, অর্থাৎ সময়গুলো অতিবাহিত হয়ে যাচ্ছে। তো এই দুটো লাইনের মধ্যেই কিন্তু সময় অতিবাহিত হওয়া বা সময় ফুরিয়ে যাওয়ার কথা এখানে কবি ইঙ্গিত করেছেন। তারপরে কি বলছে দেখো, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। অবশ্যই যে রাস্তাটাতে কি করা হয় না, চলাচল করা হয়, সেই রাস্তার মধ্যে কিন্তু ঘাস হয় না। তারপরে হচ্ছে সেখানে বোঝা যায় যে এটাতে লোকজন চলাচল করছে, কিন্তু যে রাস্তায় দীর্ঘদিন ধরে কেউ যায় না, সেটাও আমরা বুঝতে পারি যে এই রাস্তায় অনেক দিন ধরে লোক চলাচল করেনি। তো সেই জন্য যেই পথটা ছেড়ে কথক তার বাড়ি থেকে চলে এসেছে, দূরে চলে গেছে, সেই পথ দিয়ে তার আর কোনো হাঁটা চলা নেই, কারণ সে তো সেখানে নেই। সেই কারণেই কি হলো, তার পায়ের দাগ ধুয়ে গেল। তারপরে কি হলো,
ঘাস জন্মালো রাস্তায়, যে রাস্তায় চলাচল থাকবে না সে রাস্তায় তো অবশ্যই ঘাস জন্মাবে, ঠিক আছে। তো সেটাই বলছে যে ঘাস জন্মালো সেই রাস্তায়। এই হলো আমাদের হচ্ছে প্রথম স্ট্যাঞ্জাটার মানে, ঠিক আছে। এবারে চলো আমরা চলে যাই দ্বিতীয় স্তবকে বা পরের জিনিসগুলো আমরা দেখে নিই। এবারে কি বলছে, আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তার বলতে এখানে কিন্তু সেই যাকে কি করেছে, যে চলে গেছে, যাকে বাড়িতে সেই দরজার কাছে দাঁড় করিয়ে রেখে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে যে চলে গিয়েছিল, যে অপেক্ষারত, তার কথা বলা হচ্ছে এখানে। তার মাথার উপর কি হচ্ছে, পাথরের মতো বছরগুলো নেমে আসছে। পাথরের মতো কেন, পাথর হচ্ছে কঠিনের প্রতীক, তো সেই কারণেই এখানে বলা হচ্ছে। মানে আমরা যখন কারোর জন্য অপেক্ষা করি তখন সেই যে অপেক্ষা করার যে মানে 5 মিনিট কারোর জন্য অপেক্ষা করলে আমরা কতটা বিরক্ত হয়ে যাই, এই এখনও আসছে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইখানে এই যে রয়েছে সে অপেক্ষা করছে যে বাড়িতে বসে, যে তার প্রিয়জন হোক বা যেই হোক বাড়ি থেকে যে চলে গেছে তার জন্য যে সে ফিরে আসবে। তো সে তার হচ্ছে বছরের পর বছর কেটে যাচ্ছে তবুও ফিরছে না, তাহলে তার কাছে তো অবশ্যই কি হবে, এই সময়গুলো পাথরের মতো কঠিনই মনে হবে। তো এই তারই অপেক্ষার মানে বিষয়টাকে, তার এই ধৈর্যের যে বিষয় সেটা বোঝানোর জন্য এখানে পাথরের কথা বলা হয়েছে বা কঠিনতা বোঝাতে। তারপর যুদ্ধ এলো। তাহলে এখানে আমরা একটুখানি কি হব, ক্লিয়ার হব যে সে কথায় চলে গেছে, কথক যে চলে গেছে তার বাড়িতে তার লোককে রেখে, তো সে কথায় চলে গেছে, এই জায়গাটাই এসে আমরা বুঝতে পারছি সে কথায় চলে গেছে, সে যুদ্ধে চলে গেছে, ঠিক আছে। তো সেই জন্য বলছে যে তারপর কি হলো না, যুদ্ধ এলো, মানে যুদ্ধ চলছিল তারপর আবার যুদ্ধ এলো। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। তাহলে কি হচ্ছে, যুদ্ধটাকে এখানে বলা হচ্ছে কার সঙ্গে, রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। অবশ্যই যুদ্ধ কোনো ভালো জিনিস নয়, তা সেখানে হচ্ছে রক্তপাত ইত্যাদি এগুলো চলবেই। আর আগ্নেয় পাহাড়ে অগ্নুদ্গম হয়, সেটাও একটা ক্ষয়েরই ধ্বংসেরই বিষয়। তো সেই জন্য বলা হচ্ছে যে যুদ্ধ এসেছে কার মতো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এই যুদ্ধের ফলে কি হচ্ছে, শিশুরা খুন হয়ে যাচ্ছে আর বাড়িরা খুন হয়ে যাচ্ছে। মানে বাড়িতে লোকজন যারা ছিল, যে জায়গাটায় যুদ্ধ হচ্ছে সেই বাড়িরা সমস্ত, অর্থাৎ সমস্ত মানুষ সেখানে শেষ হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে, মানে মৃত্যু হয়ে যাচ্ছে তাদের। শুধু তারা নয়, শিশুরাও। তাহলে বাড়িতে যারা ছিল, বর্তমান ছিল, এখানে বলা যেতে পারে এই বাড়িরা খুন হলো, এটা হচ্ছে বর্তমানের প্রতীক, মানে বর্তমান ধ্বংস হয়ে যাচ্ছে। আর আমরা জানি শিশু হচ্ছে ভবিষ্যতের প্রতীক, আর শিশুও মৃত্যু হয়ে যাচ্ছে মানে কি, ভবিষ্যতও শেষ হয়ে যাচ্ছে। তাহলে যুদ্ধের ফলে একটা গোটা জাতি বা বলতে গেলে গোটা জেনারেশন সেটা হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। সেই মেয়েটির মৃত্যু হলো না, কিন্তু কি হলো, সেই মেয়েটি। তাহলে এখানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে কাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছে, একটি মেয়েকে। সেই মেয়েটি হচ্ছে কথকের বা কবির প্রিয়তমা হতে পারে, স্ত্রী হতে পারে, মা হতে পারে, যে কেউ হতে পারে, উল্লেখ কিন্তু নেই। তো আমরা এখানে প্রিয়তমা ধরে নিতে পারি। এমসিকিউ যেভাবে আসবে সেভাবে তোমাদের অ্যান্সার নিতে হবে, ঠিক আছে। তো তারপরে কি বলছে, তার কিন্তু মৃত্যু হয়নি, এত কিছু মৃত্যু হয়ে যাচ্ছে, শিশু শেষ হয়ে যাচ্ছে, বাড়িরা শেষ হয়ে যাচ্ছে, যুদ্ধ এত ভয়ঙ্কর মূর্তি নিয়ে নেমে এসেছে, তবুও সেই মেয়েটি কি করছে, অপেক্ষা করছে তার প্রিয়জনের। সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে। তাহলে কি বলছে, সমতল মানে আমরা জানি যে পৃথিবীর সমতল ভাগ, সেখানে কি হয়েছে, আগুন ধরে গেছে। এই আগুন জ্বলে যাওয়া মানে কিন্তু বাস্তবে আগুন জ্বলে যাওয়া নয়, এখানে যুদ্ধের কথাটাকে আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। আর কি হলো, শুধু মানুষ যে যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, এখানে কিন্তু কবি ব্যঙ্গ করেছেন যে দেবতারাও কি হয়ে রয়েছে, হলুদ হচ্ছে জীর্ণতার প্রতীক। যেমন গাছের পাতায় কি হয়, ক্লোরোসিস রোগ হলে কি হয়, হলুদ হয়ে যায় পাতা, এবং তারপর সেই পাতা মরে যায়, ঝরে যায়। তো সেরকমই হচ্ছে দেবতারাও যেন শান্ত হলুদ হয়ে যাচ্ছে দিন দিন। তারা যেন ধ্যানে ডুবেছিল, আর তারা বুঝতেই পারেনি যে কোথায়
কি হচ্ছে, কিভাবে ধ্বংসলীলা ছড়িয়ে পড়ছে। তারপর কি হলো, মন্দিরগুলো যেন টুকরো টুকরো হয়ে গেল তাদেরও। তারা আর স্বপ্ন দেখতে পারলো না, সেই জন্য সেই দেবতারাও যেন আর স্বপ্ন দেখতে পারলো না, কিসের মঙ্গলের স্বপ্ন দেখতে পারলো না, তারাও যেন এই ধ্বংসলীলায় ধ্বংস হয়ে যাচ্ছে। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। এবার কবি ফিরে আসছেন তার স্মৃতিচারণে, বা কবিতার কথক ফিরে আসছেন তার রোমান্টিকতায় এবং স্মৃতিচারণে, যেটা যে দিনগুলিতে তার জীবনের কি ছিল, ভালো একটা দিক ছিল, এবং যে দিনগুলো সে তার পরিবারের সঙ্গে অতিবাহিত করেছিল আরামে, আনন্দে। তো সেটাই বলছি, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে ঝুলন্ত বিছানায় অর্থাৎ আরামে তিনি ঘুমিয়েছিলেন, কোনো টেনশন বা চিন্তা তার ছিল না। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। তারপর তার যে বাড়িটা ছিল, যেগুলো সাজানো গোছানো ছিল, গোলাপি অবশ্যই মানে একটা বুঝতেই পারছি এখানে তিনি সৌন্দর্যের একটা প্রতীক হিসেবে এটাকে ব্যবহার করেছেন এবং রোমান্টিকতার প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। তার বাড়ির চারিদিকে যে জলতরঙ্গ ছিল, যে চিমনিতে আলো জ্বলতো, যেটা একেবারে পাতার মতো, করতল মানে হাতের তালুর মতো ছড়ানো ছিল, সব কিছু কী হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিসের জন্য? কারণ আগুন জ্বলে গেছে, যুদ্ধের আগুন জ্বলে গেছে, আর সব কিছু নষ্ট হয়ে গেছে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। তাহলে যেখানে জীবন্ত মানুষেরা ছিল, যেখানে শহর ছিল, সেখানে এখন সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। যুদ্ধের বীভৎস লীলায় সেগুলো কি হয়ে গেছে, কাঠ কয়লায় পরিণত হয়ে গেছে। মানে যেমন একটা গাছ, জীবন্ত গাছ প্রথম শুকিয়ে যায়, সেটা জ্বালানিতে পরিণত হয়ে যায়, বা সেটা পুড়ে গিয়ে একেবারে কাঠকয়লা হয়ে যায়, যার মধ্যে কোনো প্রাণের অস্তিত্ব থাকে না। এইখানেও তেমনই কি হয়েছে, কাঠকয়লা হয়ে গেছে। দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, আর চারিদিকে কি রয়েছে, লোহা ছড়িয়ে রয়েছে, যান্ত্রিকতা ছড়িয়ে রয়েছে। সমস্ত মূর্তি যেগুলো ছিল মঙ্গলের প্রতীক ছিল, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, বীভৎস হয়ে গেছে। রক্তের একটা কালো দাগ, আর কি ছড়িয়ে রয়েছে, যুদ্ধের ফলে প্রচুর রক্তপাত হয়েছে, সেই রক্ত জমাটবদ্ধ হয়ে, অর্থাৎ রক্তের পর রক্ত ঝরেছে, এবং আমরা জানি রক্ত জমাটবদ্ধ হয়ে গেলে কি হয়, কালো রঙের হয়ে যায়। তো এখানে যুদ্ধের বীভৎসতাকে বোঝানোর জন্য কবি এই উপমাটা নিয়েছেন, যে রক্তের একটা কালো দাগ, অর্থাৎ যুদ্ধ তার ভয়ঙ্কর লীলা কিন্তু এখানে দেখিয়েছে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, এইখানেই হচ্ছে কবিতাটির সার্থকতা। কিন্তু যে মেয়েটিকে কবি অপেক্ষায় রেখে এসেছিল, সেই মেয়েটি এত কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও, সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই মেয়েটি কী করেছে, কবির অপেক্ষায় রয়ে গেছে, বা কতকের অপেক্ষায় রয়ে গেছে। সে কিন্তু মরেনি, এত প্রতিকূল অবস্থার মধ্যেও সে টিকে রয়েছে, ঠিক আছে। তো এখনও সে অপেক্ষা করছে। আসলে এই মেয়েটি হচ্ছে এখানে প্রতীকী, কিসের প্রতীক, ভালোবাসার প্রতীক। মানে এই যে গোটা কবিতাটার মধ্যে যুদ্ধ চললো, বীভৎস লীলা চললো, আর এই মেয়েটিই হচ্ছে কি না, শান্তি বা ভালোবাসার প্রতীক। শেষ পর্যন্ত কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না, অর্থাৎ ভালোবাসার জয় হলো। সে ভালোবাসা কিন্তু ক্ষয় হয়ে গেল না পুরোপুরি। যদি পুরোপুরি ধ্বংস হয়ে যেত তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। এইখানে কবি তার সার্থকতা দেখিয়েছেন, ঠিক আছে। তো এই হলো আমাদের অসুখী একজন কবিতার লাইন ধরে ধরে ব্যাখ্যা, এবং অবশ্যই একটি খুবই সুন্দর কবিতা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং যদি কোনো লাইনে বুঝতে অসুবিধা থাকে তাহলে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা এর উপর কোশ্চেন আলোচনা করব। থ্যাংক ইউ।